ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল। আজকে সব আছে সেটাই নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করিনি। ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল খুব সুন্দর করে বিয়ের অনুষ্ঠান করব, ভালো একটা চাকরি পাওয়ার পর বিয়েটা করব। কিন্তু সবকিছু তো সবার কপালে থাকে না, আমার কপালও হয়তো নেই। আকাশের দিকে তাকিয়ে আছি, জীবনে এমন কিছু সময় আসবে আমি স্বপ্নেও ভাবিনি। ভাবিকে বিয়ে করতে হবে, তাও নিজের অজান্তে। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখে পানি চলে আসলো টেরই পাইনি। কেউ একজন পিছন থেকে কাঁধের উপর হাত দেয়, তাকিয়ে দেখি বাবা। আমি বললাম, আব্বু এখনো তুমি এখানে ঘুমাওনি? বাবা বলল, পৃথিবীর নিকৃষ্ট বাবার মধ্যে আমি একজন, যে অন্যের মেয়ের জন্য নিজের ছেলেকে কুরবানি দিলাম। আমি নিশ্চুপ। বাবা বলল, তোর সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। এই বয়সে সবাই ঘোরাফেরা করতেছে আর আমি তোর কাঁধে সব চাপ তুলে দিলাম। আবার তোর অমত থাকা সত্ত্বেও অমন্তির সাথে তোর বিয়ে দিলাম। তুই আমাকে মাফ করে দিস বাবা। আমি বললাম, ধুর, তুমি এগুলো কি বলো? তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। বাবা বলল, অবন্তীকে অনেক ভালোবাসিস রে। মেয়েটাকে ছাড়া ঘরটায় কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আমি কোনো কথা বলতেছি না। বাবা বলল, যা, অনেক রাত হয়েছে, এবার ঘরে যা। মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে। আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। এসে রুমে চলে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি ভাবি মানে অবন্তী ভাইয়ার একটা ছবির দিকে তাকিয়ে কাঁদতেছে। আমার ঠিক কি করা উচিত কিছুই বুঝতেছি না। আমি খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ভাবি, না আর ভাবি বলবো না, কারণ সে এখন আমার স্ত্রী। অবন্তী বলল, তামিম। আমি বললাম, জি। অবন্তী চোখের পানি মুছতে মুছতে বলল, তোমার সাথে কিছু কথা আছে। আমি বললাম, বলেন। অবন্তী বলল, আমি জানি তুমি ছেলেটা অনেক ভালো। তোমার মতো ছেলেকে স্বামী হিসাবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি তোমাকে কখনো স্বামী হিসাবে মানতে পারবো না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। অবন্তী বলল, তুমি তো জানোই তোমার ভাইকে আমি কতটা ভালোবাসি। তোমার ভাইয়ের জায়গা আমি অন্য কাউকে জীবনেও কল্পনা করতে পারবো না। আমি চুপ। অবন্তী বলল, যেদিন প্রথম বউ সেজে তোমাদের বাসায় এসেছিলাম তখনই ওয়াদা করেছি তোমার ভাইকে ছাড়া জীবনে আর কারোর দিকে তাকাবো না। আমার থেকে তোমার ভাই আমাকে বেশি ভালোবাসতো। কতটা বাসতো সেটা হয়তো কল্পনাও করা যাবে না। আমি এখনো চুপ। অবন্তী বলল, তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো, আমি যদি অন্য কাউকে স্বামী হিসেবে না মানতে পারি তাহলে তোমাকে কেন বিয়ে করলাম? হ্যাঁ, এটারও উত্তর দিয়ে দিচ্ছি। তোমার সাথে বিয়ে না হলে অন্য কোথাও ঠিকই বাবা মা আমায় বিয়ে দিয়ে দিত। কিন্তু আমি এইখানে আব্বু আম্মু আর তোমার কাছ থেকে যে ভালোবাসা আদর যত্ন পেয়েছি তা অন্য কোথাও নাও পেতে পারি। আমার মনের অবস্থাটা তোমরা একটু হলেও বুঝবে, বাট অন্যরা বুঝবে না। আমি চুপ। অবন্তী বলল, জানো তামিম, আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অভাগী। চুপ ঠিকই আসলো, কিন্তু কপালে লেখা ছিল না। আমি তাও চুপ। অবন্তী বলল, তুমি আমাকে মাফ করে দিও। তোমার সুন্দর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানো, আমারও অনেক ইচ্ছা ছিল তোমার জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখে তারপর তোমার সাথে বিয়ে দিব। আমরা যা হিসাবে নয়, বোন হিসাবে থাকতাম। এবার চিন্তা করো কত সুন্দর হতো আমাদের ফ্যামিলি। আমি এখনো চুপ। অবন্তী বলল, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। আমি তোমাকে স্বামী হিসাবে মানতে পারছি না। আমি বললাম, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। এটুকু বলেই বারান্দায় চলে গেলাম। এমন কিছু হবে আমি জীবনেও কল্পনা করিনি। আমি ভাবছি অন্য কোথাও অবন্তীর বিয়ে হয়ে গেলে সে সুখে থাকবে না। সবকিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমার সাথে বিয়ে হয়ে গেলে হয়তো অবন্তীর কোনো আফসোস থাকতো না। কিন্তু কি ভাবলাম আর কি হয়ে গেল। আসলে সবকিছু সবার কপালে লেখা থাকে না। আমার কপাল যে এত খারাপ হবে আমি কখনো ভাবিনি। কতই না সুখেই ছিলাম আমি, কিন্তু আজ সুখের চিহ্নও নাই। মনে মনে বাবার উপর রাগ হচ্ছে। উনার আবেগ রাখতে গিয়ে আমার জীবনটাই শেষ। ভাইয়ার কথা খুব মনে পড়তেছে। আমি রুম থেকে বেরিয়ে গেলাম। ভাইয়ার কবরের কাছে যাব। ঘড়ি দেখলাম 12টা বাজে। আমি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাইরে খুব সুন্দর চাঁদের আলো। একা একা হাঁটতেছি। কিছুক্ষণ পর ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের বেড়াটা ধরে তাকিয়ে রইলাম কবরের দিকে। ভাইয়ার আমার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। নিজেই নিজেই বলতে লাগলাম, ভাইয়া কেমন আছিস? তোর কি সময় হবে একটু কথা বলতাম? জানিস তুই যে আমার মাথার উপর ছায়ার মতো ছিলি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখন যেটা চেয়েছিস সেটাই তুই আমাকে দিয়েছিস। কিন্তু দেখ আমি কি হতভাগা, তোর জন্য কিছুই করতে পারলাম না। তুই যখন ফ্যামিলি চালাইছিস রাজার মতো চলেছি আমরা, অথচ দেখ আমি কিভাবে চালাচ্ছি। একবেলা খেলে পরের বেলা না খেয়ে থাকতে হয়। বাবা মাকে আমি সুখে রাখতে পারছি না। জানিস ভাই, এখনো আমি কোনো জিনিস কিনলে তোর জন্য কিনে রাখি। আমি যেখানেই যাই না কেন সবসময় যেন মনে হয় তুইও আমার পাশেই আছিস। ভাই, তোর মনে আছে তুই যেদিন বাইক কিনেছিলি চাবিটা আমার হাতে দিয়ে দিলি আর বললি বাইকটা আজ থেকে তোর। তুই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছিস, কিন্তু দেখ আমি কত বড় হারামি। তোর জন্য তো কখনো স্যাক্রিফাইস করিনি, বরং তোর বউটাকে
নিজের বউ করে নিয়েছি। ভাই বিশ্বাস কর, আমি অবন্তীকে বউ হিসাবে কখনো কল্পনা করিনি। তোর যাতে মনে কষ্ট না যায় সেজন্য আমি কখনো অবন্তীর দিকে খারাপ নজরেও তাকাইনি। তুই সবসময় আমাকে বলতি অবন্তীকে দেখে রাখতে, কিন্তু দেখ আমি কত বড় বেঈমান। দেখে রাখার নাম করে আমি নিজেই ওকে বিয়ে করে ফেলেছি। ভাই, এই ভাই, আর একবার আমাদের মাঝে ফিরে আয়। আমি যে আর পারতেছি না, মা বাবাকেও কিছু বুঝতে দিতেছি না, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে ওদের কি হবে। ভাই, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দিস। আর কোনো কথা মুখ দিয়ে আসতেছে না, বারবার ভাইয়ার চেহারাটা চোখের সামনে ভাসতেছে। আরো কিছুক্ষণ কবরের পাশ থেকে বাসার দিকে হাঁটা দিলাম। ভাবতে লাগলাম আমি হয়তো একমাত্র ব্যক্তি যে বাসর রাতে নিজের বউয়ের সাথে না থেকে একটা কবরস্থানের মধ্যে রাত কাটিয়ে দিলাম। বাসায় যাওয়ার পর দেখলাম অবন্তী এখনো নাক টেনে টেনে কাঁদতেছে। আমি বললাম কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? অবন্তী বলল কোথায় গিয়েছিলে? আমি বললাম ছাদে, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে যান। তারপর আমি একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ফজরের আজানের সময় ঘুম ভেঙে যায়। আমি উঠে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি। অবন্তীর দিকে তাকিয়ে দেখি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি অবন্তী উঠে গেছে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। কাজে চলে যেতে হবে, পকেটে কোনো টাকা নাই, তাই হেঁটেই যেতে হবে। তাড়াতাড়ি না গেলে বসের ঝাড়ি খেতে হবে। গোসল করে রেডি হয়ে রুম থেকে বের হলাম। দেখি মা রান্না করছে আর অবন্তী সেগুলো সাজিয়ে দিচ্ছে। বাবা বসে বসে খবরের কাগজ পড়ছে। আমাকে এত সকাল সকাল রেডি হতে দেখে বাবা বলল, কি রে তুই কই যাস? আমি বললাম আব্বু কাজে যাচ্ছি, কালকেও যাইনি। বাবা বলল কয়েকটা দিন বাসায় থাক, সবে মাত্র বিয়েটা হলো, আরো কয়েকটা দিন পরে যাবি। আমি বললাম না আব্বু, বাসায় তো তেমন কোনো কাজ নাই, তো বসে থেকে কোনো লাভ নাই। বাবা বলল আচ্ছা শোন। আমি বললাম বলো। বাবা বলল অবন্তীর তো সামনেই ফাইনাল পরীক্ষা, কলেজের ফিস বেতন সবই বাকি রইলো। আমি বললাম আচ্ছা আমি রাতে দিয়ে দিব, কত টাকা হয়েছে আমাকে বলে দিও। সে কি আজকে কলেজে যাবে? বাবা বলল যাবে। আমি বললাম ওকে, তাহলে কলেজে গিয়ে কত টাকা হয়েছে সেটা জেনে আমাকে কল দিয়ে বলার জন্য বলিও। বাবা বলল আচ্ছা ঠিক আছে। আমি বললাম ওকে, আমি বের হচ্ছি। তারপর বেরিয়ে গেলাম। কি করব বুঝতেছি না। অবন্তীর ফাইনাল পরীক্ষা মানে তো আমারও ফাইনাল পরীক্ষা, কারণ অবন্তী আর আমি সেম ইয়ারেই পড়ি, শুধু ক্যাম্পাসটা ভিন্ন। যখন কলেজে নিয়মিত যাইতাম, টাকা খরচ করতাম, কত বন্ধু বান্ধব ছিল। আর এখন টাকাও নাই, বন্ধু বান্ধব নাই। ফাইনাল এক্সাম চলে আসছে, অথচ কেউ একটু আমাকে জানালো না। আমারও অনেক ইচ্ছা ছিল অনার্সটা সম্পন্ন করব, কিন্তু কিভাবে কি করব? অবন্তীর টাকা দেওয়ার মতো টাকাও তো আমার হাতে নেই। প্রতিদিনের মতো গোডাউনে চলে গেলাম। বস সেখানে বসে আছে। আমি বললাম আসসালামু আলাইকুম বস। বস বলল কি অবস্থা মিস্টার তামিম, কালকে আসনি কেন? আমি বললাম বস একটু কাজ ছিল। বস বলল এত কি কাজ তোমার? এত কাজ হলে চাকরি করার কি দরকার? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। বস বলল যাও, আজকে সব মালগুলো সেল করে আসবে, না হলে বেতন কেটে নিয়ে যাওয়া হবে। আমি এখনো দাঁড়িয়ে আছি। বস বলল কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন, কিছু কি বলবা? আমি বললাম জি বস, একটা কথা ছিল। বস বলল কি কথা? আমি বললাম আমাকে যদি এই মাসের টাকাটা অগ্রিম দিতেন উপকার হতাম, আমার খুব দরকার। বস বলল তোমার কাজ করার দরকার নেই, আসছে উনি কাজ ছাড়া টাকা দিতে, ভালো লাগলে করো, না লাগলে চলে যাও। আমি আর কোনো কথা না বলে মালগুলো নিয়ে বেরিয়ে গেলাম। অবন্তীর পরীক্ষার টাকা কোথায় পাবো সেই চিন্তায় আমি শেষ। হাতের ঘড়িটা অনেক দামি ছিল, ভাইয়া ইটালি থেকে নিয়ে আসছিল, বাংলা টাকায় অনেক দাম। উপায় না পেয়ে সেটাও বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। ভাইয়া শেষ চিহ্নটুকু বিক্রি করে দিলাম। কয়েকটা দোকানে মালসেল দেওয়ার পর আইমান মানে স্কুল বন্ধু, ওর সাথে দেখা। আইমান বলল কিরে তামিম তুই এগুলো কি করিস? আমি বললাম আইমান বন্ধু তুই? হাই রে, কতদিন পর দেখা, কি অবস্থা তোর? আইমান বলল আমি তো আছি, তুই এগুলো কি করিস? আমি বললাম চাকরি নিয়েছি। আইমান বলল ধুর বেডা, এটা কোনো চাকরি হলো? আর তোর বাবা ইনকাম করে, ভাইয়া ইনকাম করে, তুই তো এগুলো কেন করস? তুই তো রাজারহালে থাকার কথা। আমি বললাম ছিলাম, বাট এখন প্রজার থেকেও আমার খারাপ অবস্থা। আইমান বলল কেন, কি হয়েছে? তারপর আমি সবকিছু খুলে বললাম। আইমান বলল কি বলিস তুই, তোর পড়ালেখা? আমি বললাম শেষ করে দিলাম, আমি পড়তে গেলে অবন্তীর আর পড়া হবে না, দুই জায়গায় টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আইমান বলল তোর রেজিস্ট্রেশন করা আছে? আমি বললাম বাট সেটা দিয়ে আর কি হবে? আইমান বলল তোর পরীক্ষার টাকা আমি দিব, তুই পরীক্ষা দে। আমি বললাম ধন্যবাদ, বাট আমি টাকা নিতে পারবো না। আইমান বলল কেন? আমি বললাম দেখ আমার টাকা না এটা সত্য, কিন্তু কারো করোনা নেওয়ার মতো ছেলে আমি না, সেটা তুই ভালো করেই জানিস। আইমান বলল আজকে যদি তোর ভাই দিত
হইতো তাহলে কি বলতি? ভাই তোর প্রতি করুণা করছে। আমি চুপ। আইমান বলল, মনে কর এখন আমি তোর ভাই, তাই টাকাটা দিচ্ছি, কিন্তু মনে রাখিস একেবারে দিচ্ছি না, তুই ভালো কোনো চাকরি পেলে আমার টাকা দিয়ে দিবি। আমি বললাম ওকে। আইমান বলল, চল কলেজে যাই, সবকিছু ঠিক করে আসি। আমি বললাম না দোস্ত, তুই যা, আবার এগুলো সেল করতে হবে, তুই গিয়ে আমার নামে টাকাটা জমা দিয়ে দিস। আইমান বলল, আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আমি আবার দেখা করব। আমি বললাম ওকে, তুই বাসায় আসিস। এরপর আইমান চলে যাই, মনের মধ্যে একটু শান্তি আসলো। তারপর বাকিগুলো মাল বিক্রি করে বসের কাছ থেকে টাকা আর ঘড়ি বিক্রি করার টাকা নিয়ে টিউশনিতে গেলাম, সেখানেও অগ্রিম টাকা নিলাম, সব মিলিয়ে 6,000-এর মতো। আবারও হাঁটতে হাঁটতে বাসায় গেলাম, রাত প্রায় 11টা বাজে। আমি বাসায় গিয়ে বাবাকে ডাকলাম। আমার ডাক শুনে আব্বু আম্মু আর অবন্তী আসলো। বাবা বলল, কি রে এত দেরি হলো যে? আমি বললাম কাজের চাপ ছিল, এই নাও টাকাগুলো দিলাম। বাবা বলল, কি এখানে? আমি বললাম তোমার মেয়ের পরীক্ষার খরচ 6,000 আছে। বাবা টাকাগুলো হাতে নিল, অবন্তীকে দিয়ে দিল। তারপর অবন্তী বলল, আব্বু একটা কথা বলতাম। বাবা বলল, মা বলো। অবন্তী বলল, তামিমের একা ইনকাম দিয়ে তো আর সবকিছু করা সম্ভব নয়, তাই বলছি আমিও একটা চাকরি করি, তাহলে মোটামুটি আমাদের পরিবারে একটু সচ্ছলতা আসবে। আমি বললাম, এই পরিবারের আর কারো ইনকাম করার দরকার নেই, আমি এখনো মরিনি, যদি করার এত ইচ্ছা থাকে তাহলে আমি মরার পরে করিয়েন। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রুমে চলে গেলাম। আসল কথা হচ্ছে আমি চাই না অবন্তী কোনো কাজ করুক, এমনিতেই আমি সারাদিন বাইরে থাকি। এখন যদি অবন্তী চাকরি করে তাহলে আব্বু আম্মুকে কে দেখবে? বুড়ো বয়সে দুজনেরই কষ্ট হবে। তা থেকে আমি বাইরে থেকে ঘুরে আসলাম। রুমে এসে দেখি অবন্তী ভাইয়া ছবিটা হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখার পর ছবিটা রেখে দিল। আমি বিছানা থেকে একটা বালিশ আর খাতা নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। অবন্তী বলল, তামিম একটা কথা বলতাম। আমি বললাম, বলেন। অবন্তী বলল, তুমি খাটে থাকো, আমি ফ্লোরে ঘুমাই, সারাদিন কাজ করে আসছো, এখন ফ্লোরে ঘুমালে হয়তো ঘুম আসবে না। আমি বললাম, আমি কাপুরুষ নয় যে একটা মেয়ে মানুষকে নিচে ঘুমাতে দিয়ে আমি নিজে খাটে ঘুমাবো, আপনি ঘুমান, এমনিতে অনেক রাত হয়েছে। আর কোনো কথা না বলে ফ্লোরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অবন্তী গোসল করে আয়নার সামনে বসে চুল ঠিক করছে। ভিজা চুলে একটু অন্যরকম সুন্দর দেখাচ্ছে। আমি দেখেও না দেখার ভান ধরে শুয়ে রইলাম। পরে মনে হলো যে পায়ে হেঁটে কাজ করতে হবে, রোমান্টিক মুড থাকার মতো সময় নাই। উঠে ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকে অনেকগুলো মাল নিয়ে কভার ভ্যান ঠেলতে শুরু করলাম। মনে মনে ভাবতে লাগলাম, অবন্তী কেন আমাকে মেনে নিচ্ছে না? যেখানে আমি ওকে মেনে নিব না, সেখানে তার উল্টোটা হচ্ছে। এভাবে দিন যেতে লাগলো। বিয়ে করেও আমার অবন্তীর সম্পর্ক ভাবি দেবরের মতোই রয়ে গেল। মাঝে মাঝে অবন্তীর উপর অনেক রাগ হয়, কি করব কিছুই বুঝতে পারছি না। আব্বু আম্মুর জন্য আজকে আমার এই অবস্থা। দেশে মেয়ের অভাব পড়েছে যে আমাকে ভাবিকে বিয়ে করতে হলো। সারাদিন কাজ করে এসে আবার রাতে ফ্লোরে ঘুম, জীবনটা অসহ্য লাগছে। পরের দিন কাজে গেলাম, শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাত পর্যন্ত কাজ করলাম, রাতে না খেয়ে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, ঠিক মতো চোখও মেলতে পারছি না। হঠাৎ করে কপালে কারণ নরম হাতের স্পর্শ পেলাম। ঝাপটা চোখে তাকিয়ে দেখি অবন্তী ডাকতেছে, তামিম এই কি হয়েছে তোমার, এইরকম করছো কেন? আমার অবস্থা এতটাই খারাপ যে ওর সাথে কথা বলার মতো শক্তিও আমার নেই। অবন্তী আমাকে উঠিয়ে খাটে শুইয়ে দিল, তারপর সারা রাত মাথায় পানি ঢাললো। আর কি কি করছে কিছুই মনে নেই। জ্বরের ঘরে কোনো কিছুই অনুভব করতে পারিনি। সকালবেলা অবন্তীর ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আব্বু আম্মু সবাই বসে আছে, অবন্তী নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। তারপর নিজের হাতে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। বাবা বলল, এখন কেমন লাগছে? আমি বললাম, ভালো। তোমরা খেয়েছো? আম্মু বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, তাই এমন হলো। বাবা বলল, ডাক্তার বলেছে কয়েকদিন রেস্টে থাকতে। আমি বললাম, ডাক্তার কখন আসলো? বাবা বলল, আরো আগে, তুই ঘুমিয়েছিলি, অবন্তী কল দিয়ে আসতে বলেছে। আমি আর কোনো কথা বললাম না। সেদিন আর কাজে যাইনি। রাতে ঘুমাতে যাওয়ার সময় অবন্তী বলল, সরি। আমি বললাম, সরি কেন? অবন্তী বলল, আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আমি বললাম, আরে ধুর, এগুলো কি বলেন, আপনার জন্য হবে কেন? অবন্তী বলল, ফ্লোরে ঘুমানোর কারণে এমন হয়েছে। আমি কোনো কথা বললাম না। অবন্তী বলল, প্লিজ তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আমি বললাম, দরকার নাই, আমার জন্মই হয়েছে নিচে ঘুমানোর জন্য, আমি থাকতে পারবো, সমস্যা নেই, আপনি ঘুমান। অবন্তী বলল, কিন্তু। আমি বললাম, কোনো কিন্তু না, নিচে ঘুমালে আপনারও তো সমস্যা হতে পারে, তখন কি করবেন? চোখ ঘুমিয়ে পড়ুন। অবন্তী কিছু একটা বলতে চেয়েছিল, বাট আমি বলার আগেই সুযোগ না দিয়ে উল্টো পাশে শুয়ে গেছি। ওকে নিয়ে একটা এটা বলতে পারছে না যে আসো আমরা দুজন খাটে ঘুমাই। দুজন খাটে ঘুমাইলে কি এমন সমস্যা হয়ে যাবে?
আব্বু আম্মু বুঝে যাবে, তাই অন্য রুমেও যেতে পারছি না। দেখবো অবন্তী ম্যাডাম আপনি কতদিন এইভাবে থাকতে পারেন। কয়েকদিন পর মোটামুটি সুস্থ, আবারও কাজে চলে গেলাম। এমন সময় আইমানের সাথে দেখা হলো। আইমান বলল, কিরে দোস্ত কি অবস্থা? আমি বললাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর? আইমান বলল, ভালোই। তোর কাজ শেষ হতে কতক্ষণ লাগবে? আমি বললাম, সন্ধ্যা হবে। আইমান বলল, আচ্ছা কাজ শেষে দেখা করিস, অনেকদিন তোর সাথে আড্ডা দিই না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আবার কাজে চলে গেলাম। বিকালবেলা আইমানের সাথে দেখা করতে গেলাম। আইমান বলল, আসছিস? আমি বললাম, বল কি অবস্থা? আইমান বলল, এই তো চলছে। এই জানিস আগামী মাস থেকে তো পরীক্ষা। আমি বললাম, কি আগামী মাসে পরীক্ষা? আইমান বলল, তোর প্রিপারেশন কেমন? আমি একটু হেসে বললাম, পরীক্ষাও তো দেওয়ার কথা ছিল না, তুই তো টাকার ব্যবস্থা করে দিলি, আর বইও তো কিনিনি, প্রিপারেশন কেমন হবে তুই বল। আইমান বলল, তোর ভাই মারা যাওয়ার পর থেকে সবকিছু উলটপালট হয়ে গেছে। আমি বললাম, বাস্তবতা কি জিনিস এখন বুঝতেছি। আইমান বলল, তোর ভাবি কেমন আছে? আমি বললাম, ভাবি না, বউ আমার। আইমান বলল, বউ মানে? আমি বললাম, ভাবির সাথে আব্বা আমারে বিয়ে দিছে। আইমান বলল, কি, কখন? আমাকে তো কিছুই বলিসনি। আমি পুরো ঘটনা শেয়ার করলাম। আইমান বলল, এত কিছু হয়ে গেছে অথচ আমাকে কিছুই জানালি না। আমি বললাম, সরি দোস্ত, বলার মতো তেমন সুযোগ ছিল না। আইমান বললাম, তো অবন্তীর জন্য তো এটা প্লাস পয়েন্ট, তবুও তোকে মেনে নিচ্ছে না কেন? আমি বললাম, জানি না রে, হয়তো আমি ওর যোগ্য নই। আইমান বলল, তো এখন কি করবি? আমি বললাম, কি আর করা, এভাবেই দিন যাবে। আইমান বলল, শোন তামিম, এটা কোনো জীবন নয়, তোরও একটা ভবিষ্যৎ আছে, এভাবে তো তোর কিছুই হবে না। আমি বললাম, তো এখন কি করতাম? আইমান বলল, অবন্তীর সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক কর। আমি বললাম, কোনো লাভ হবে না, ও আমাকে মেনে নিতে পারবে না। আইমান বলল, না নিলে ডিভোর্স দিয়ে দে, অন্য কোথাও বিয়ে হলে তখন ঠেলা বুঝবে। আমি বললাম, ধুর, তুই পাগল নাকি? ওরে রাখার জন্যই আব্বু আমার সাথে বিয়ে দিছে, আর তুই বলছিস ডিভোর্স? আইমান বলল, ভালো তো, তাহলে সারা জীবন সিঙ্গেল থাক, ভাবি আর দেবরের মতো জীবন কাটাম। শোন ভাই, জীবন অনেক কঠিন, সেটা তুই আমার থেকে ভালো জানিস। আমি বললাম, সেটা ঠিক, বাট অবন্তীকে ডিভোর্স দেওয়া তো দূরের কথা, ডিভোর্সের নাম মুখেও আনা যাবে না। আইমান বলল, দেখ যা করবি ভেবে চিন্তে কর, আবেগ দিয়ে জীবন চলে না। আব্বা কি বললো, আম্মা কি বললো, এগুলোর দিকে না কান দিয়ে নিজের মন কি বলে সেটা দেখ, তোর লাইফ তোকে হ্যান্ডেল করতে হবে। আমি বললাম, ঠিক। আইমান বলল, তুই একটা কাজ কর। আমি বললাম, কি? আইমান বলল, তুই অবন্তীর সাথে সরাসরি এই ব্যাপারে কথা বল। আমি বললাম, কোন ব্যাপার? আইমান বলল, তোকে স্বামী হিসাবে মেনে নিবে নাকি নিবে না সেটা, যদি না মেনে নিবে বলে, তাহলে তুইও অবন্তীকে বলে দিবি যে তুই ওরে ডিভোর্স দিয়ে দিবি। আমি বললাম, এটা কি করে হয়? আইমান বলল, সব হয়, তুই কথা বল। আমি বললাম, এখন না, পরীক্ষাটা শেষ হোক তারপর। আইমান বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এভাবে দিন যাচ্ছে, অবন্তীর সাথে দরকার ছাড়া কথা বলি না, কেমন যেন অস্বস্তি লাগে। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। অবন্তী আর আমি একসাথেই পরীক্ষা দিলাম। আমার পরীক্ষার কথা শুনে বাবা মা অনেক খুশি। পরীক্ষার কিছুদিন পর একদিন সকালবেলা অবন্তী বসে বসে মোবাইল টিপতেছে, আম্মু আব্বু মামার বাড়িতে গিয়েছে। আমি মনে মনে ভাবলাম, এটাই সুযোগ, অবন্তীর সাথে এবার বোঝাপড়াটা হয়ে যাক। আমি অবন্তীর সামনে গেলাম। অবন্তী বলল, কিছু বলবে? আমি বললাম, অবন্তী বলল, বলো। আমি বললাম, আপনি কি চান? অবন্তী বলল, মানে? আমি বললাম, মানে আপনি কি আমার কাছে থাকতে চান নাকি আমার থেকে মুক্তি চান, কোনটা? অবন্তী বলল, তামিম তোমার মাথা ঠিক আছে, এগুলো কি বলছো? আমি বললাম, আপনি উত্তর দেন, এখানে থাকলে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? অবন্তী বলল, না। আমি বললাম, তাহলে আমাকে স্বামী হিসাবে মানতে আপনার সমস্যা কোথায়? অবন্তী বলল, দেখো আমি তোমাকে আগেই বলেছি, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি বললাম, যদি আপনার অন্য কোথাও বিয়ে হতো তখন? অবন্তী কোনো কথা বলছে না, চুপ করে আছে। আমি বললাম, আমার সাথে বিয়ে হয়েছে বলে আপনি আমাকে মেনে নিতে পারছেন না, কিন্তু অন্য কোথাও বিয়ে হলে কি পারতেন? জীবনেও না। আমি কোনোদিনও আপনাকে কোনো কথা বলিনি, তার মানে এই নয় যে সারা জীবন এভাবে থাকবো। আমারও তো একটা লাইফ আছে, আমারও তো ইচ্ছে করে সুন্দর করে সংসার করতে। আব্বু আম্মু আপনাকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। এখন যদি ওনাদের বলি আপনাদের আদরের মেয়ে বিয়ের পরের দিন থেকে আমাকে ফুলরে রাখছে, তখন কি হবে চিন্তা করছেন? অবন্তী চুপ। আমি বললাম, আপনার সাথে বিয়েটা হয়েই আমার জীবনটা শেষ, সারাদিন এত কাজ করার পরও কোনো শান্তি নাই, আপনার সামনে দুইটা রাস্তা খোলা আছে। অবন্তী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। আমি বললাম, হয় আপনি আমাকে মুক্তি দেন, না হয় আমি আপনাকে। পুরোটা বলার আগেই অবন্তী আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। আর কোনো কথা না বলে সে রুমে চলে গেল, ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি সোফায় গিয়ে বসে রইলাম। একটু পরে দেখি সে ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে।
থামাতে গিয়েও থামাইনি। যাক, তাতে আমার কি, এইসব আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আমি তোরে জোর করে বিয়ে করিনি। আমাকে যদি এতই অপছন্দ করতো তাহলে বিয়ের দিনই বলে দিতে পারতো। সারাদিন বাসায় কাটিয়ে দিলাম, মা বাবাও নেই, বাসাটা কেমন খালি খালি লাগছে। বিকালবেলা বের হতেই দেখি। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।